আজ ৯ মার্চ আমি বিকেলবেলা আমি একজন বরেণ্য মানুষের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে পরিচিত হব। মূলত এটা আসছে যে খুবই আড্ডা মুখর একটা সময় আমার কাছে মনে হয়েছিল। তার বাসায় আমি এসেছি, একটু পরে নাম বলবো। তো আমার কাছে মনে হয়েছে যে এই আড্ডাটা আমরা একটু রেকর্ড করে রাখি, এটা একটা আমাদের স্মৃতিটুকু ধরা থাকুক। এই তথ্য প্রযুক্তির এই সুবিধাটাকে কাজে লাগিয়েছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে এখন আড্ডা দেওয়ার জন্য যাকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, তার অনেক গুণাবলী রয়েছে। আমি সেদিকে আস্তে আস্তে যাব। পরিচয় করিয়ে দিচ্ছি। কবি, মূলত কবি, এবং তার আরো একাধিক পরিচয় আছে। তিনি জনপ্রিয় একজন গীতিকারও। কবি গীতিকার সুমন সর্দার, কেমন আছেন? আছি মোটামুটি। আচ্ছা, তো আমি ভাবলাম যে আপনার তো দীর্ঘ সময় পার হয়ে গেছে দেখতে দেখতে, যদিও আমাদের জীবনের বিবেচনায় এটা খুব বড় সময় না, কিন্তু হিসাব করলে আপনি তো 60 বছর পেরিয়ে 70-এর কাছাকাছি মনে হয় আপনার বয়স, তাই না? অত হবে না, তবে মাঝামাঝি, মানে 60 আপ তো 64। আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি চিন্তা করলাম যে আমি আপনার এই যে কবিতা লেখা, এই যে কবিতা যাত্রা, শিল্পযাত্রা, ছোটবেলা থেকে একটু শুরু করি, শুনি। আসলে প্রথমে জানতে চাই, কি মনে পড়ে যে প্রথম কিভাবে কবিতা লেখা শুরু করলেন? আসলে লেখালেখিটা আমার শুরু তো সেই স্কুল জীবন থেকে। আমার মনে আছে আমি প্রথম একটা ছড়া লিখি, সেটা 1974 সালে। আচ্ছা, তখন আমি ক্লাস 7-এ পড়তাম। এবং সেই সময়ই আমাদের স্কুলে, সেটা অবশ্যই ঢাকা শহরে মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল, এখানে আমরা দেয়ালিকা করতাম। আচ্ছা, অর্থাৎ বড় কাগজে বোর্ডের মধ্যে সাটিয়ে ওইটার মধ্যে লিখতাম। কেউ ছড়া লিখতো, কেউ ছোট গল্প লিখতো। এইভাবে আমরা দেয়ালিকা বের করতাম। যে ছবি আঁকতে ভালো পারত তাকে দিয়ে ছবি আঁকানো হতো। এইভাবে করতে করতে কখন যে এদিকে ঝোঁকটা চলে আসছে আমি ঠিক নিজেও টের পাইনি। তারপর আমার অবশ্য মাঝখানে দীর্ঘ একটা বিরতি ছিল। অর্থাৎ এটা বিশেষ করে 80 সালের পরে, 80 থেকে 90 পর্যন্ত আমার একটা দীর্ঘ বিরতি ছিল। আচ্ছা, ভিন্ন একটি কারণে। কারণ তখন আমি এই 10টা বছর অন্য কাজে খুব ব্যস্ত ছিলাম, ছাত্র জীবনের পাশাপাশি, এবং সময় চাকরি হয়ে গেল। তারপর থেকে মূলত আমার এই আবার সেই আগের ছেলেবেলার চর্চাটায় আবার ফিরে আসা। এটা আরেকটা কারণ বলি। আমি যখন খুব ছোট, তখন আমাদের গ্রামের বাড়িতে দেখতাম আমাদের ঘরে 4টে আলমারি বোঝাই শুধু বই, এবং এই বইগুলোর মধ্যে বেশিরভাগ ছিল ভারতের বইগুলো। এবং সেইখান থেকে নিয়ে আমি সেই 71 সালে, যেহেতু আমরা গ্রামেই থাকতাম, এই 71 সালে আমার প্রচুর বই পড়াশোনা হতো। আচ্ছা, সেই থেকে আমার একটা পড়াশোনার ঝোঁক চলে আসছে, এবং লেখালেখির দিকে, বিশেষ করে এই শিল্প সাহিত্যের দিকে একটু ঝোঁকটা বেশি ছিল। তারপরে আমি 90 সাল থেকে মূলত লেখালেখিটা শুরু করি। এইখানে আমার জীবন থেকে 10টি বছর চলে যায়। আচ্ছা, একে একটু থামাই আপনাকে আমি। আপনার জন্ম হয়েছে সম্ভবত, আমরা জানি, আপনার গ্রামের বাড়িতে, তাই না? আমার জন্ম হয়েছে গ্রামের বাড়িতে, তবে আমার জন্ম উপলক্ষে আমার মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আচ্ছা, মানে শ্রীনগর, আমাদের মুন্সিগঞ্জে, শ্রীনগরে। আচ্ছা, আরিয়াল বিলের উত্তর পাড়ে। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধের একটা প্রসঙ্গ এসেছেন। আপনি 1961 সালে জন্মগ্রহণ করেছেন। 61 সালে আমার সার্টিফিকেট জন্ম, তার মানে আরো আগে, ধরে নেই যে 2-3 বছর আরো আগে হবে, এরকম একটা কিছু। সেটার তো আর প্রমাণ নাই, ডায়েরিতে লেখা আছে। জি জি। তো মুক্তিযুদ্ধের কি স্মৃতি কি আছে? খুব ভালোভাবেই আছে আমার। কারণ প্রকৃত বয়স তো আর সার্টিফিকেট, তার প্রকৃত বয়স চেনে না। প্রকৃত বয়সও সার্টিফিকেটের ধারে না। আমার 71 সালে আমার বয়স ছিল 12 বছর। আচ্ছা, তাহলে তো ভালোই মনে আছে। শুধু ভালোই মনে আছে না, এই ক্ষেত্রে আমি বলবো যে আমার
সেই 71 সালের আমাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সেইগুলো নিয়ে আমি একটা মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস লিখেছি, সুজনের 71। গত বছর বেরিয়েছে আকাশ প্রকাশনী থেকে। সুজনের এবং সুজনের 71। আচ্ছা। এই সুজনের 71-এর সুজনটাই হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওইটা থেকে পরিষ্কার হয়ে যাবে আসলে আমি 71 সালে কতটুকু ছিলাম। 12 বছর বয়সে বালক, এই হয়তো কিছুদিন পরে কৈশোরে পদার্পণ করব, কিন্তু তখন আমার ম্যাচুরিটি ছিল অন্যরকম। এটা পরিবেশগত কারণে ম্যাচুরিটিটা সেভাবে গড়ে উঠছে। আপনার কি শৈশবে বা কৈশোরে লেখালেখি করে এরকম বন্ধুদের কথা কি মনে আছে? হ্যাঁ, যাদের দ্বারা হয়তো হয় না যে একটু প্রভাবিত ও কবিতা লেখে পড়ে। প্রভাবিত হয়েছি আমার বড় ভাইয়ের বন্ধুর কাছে। সেটাই, যখন দেখলো যে আমি টুকটাক লিখি, তখন সে আমাকে প্রথম অক্ষরবৃত্ত ছন্দটা বোঝায় যে কবিতা লিখতে হলে অক্ষরবৃত্ত ছন্দে লিখতে হবে। অক্ষরবৃত্ত ছন্দটা আমাকে ধরিয়ে দেয়। তবে আরো জানার পরে দেখলাম যিনি আমাকে কিঞ্চিত মাত্র শিখিয়েছিলেন, কারণ ওইটুকুই উনি জানতেন। আর এনভায়রনমেন্ট বললাম যে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে লাইব্রেরি, আবার স্কুলে আমার কয়েকজন বন্ধুও ছিল, ওরাও লেখালেখি করতো। আচ্ছা, একটা প্রশ্ন, আমিও যেহেতু লেখালেখি করি, আমার নিজেরই এরকম একটা প্রশ্ন, বেশিরভাগ কবিদেরকে পেলে আমি সবসময় এই প্রশ্নটা করি। যেমন একজন কবি, তিনি এই যে একটা শব্দ যেখানে এটা কেউ উচ্চারণ করে, মানে যে তিনি একজন কবি, সেখানে চারদিকে একটু কেমন একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়, কৌতূহল তৈরি হয় ওই ব্যক্তিটাকে ঘিরে। ফলে খুব স্বাভাবিকভাবেই একজন সাধারণ মানুষ এবং একজন কবি মানুষ একটু স্বতন্ত্র। তো আপনি তো মূলত কবি এবং তারপরে আপনার আলাদা পরিচয়। তো কবি হিসাবে মানে আপনি নিজেকে কেমন মনে করেন? আসলে কবিতাটা কি, বা আপনি কবি হিসাবে এটাকে কিভাবে দেখেন? আসলে কবিতা তো একটা বিশেষ পদ্ধতি, অর্থাৎ অনেকে আছে, অনেকে বলেন যে উনি ভালো কবিতা লেখেন না, উনি ভালো কবিতা লেখেন। আসলে প্রত্যেকটা মানুষই যখন সে কবিতা লেখে তখন তার সেরাটা দিতে চেষ্টা করে, একদম। এবং সেই হিসেবে খারাপ ভালো ওই প্রসঙ্গে আমরা না গিয়ে বলতে পারি, সে তার শ্রেষ্ঠ কবিতাটাই দেওয়ার চেষ্টা করে, এবং সেটা পাঠক কতটুকু গ্রহণ করলো তার উপরে নির্ভর করছে যে সে কতটুকু লিখতে পারলো এবং কতটুকু সে গ্রহণযোগ্য হলো, সেটা ভিন্ন বিষয়। আর কবিতার সংজ্ঞা তো এটা সবাই জানে। কবিতা আসলে বিশেষ একটা মনের ভাব প্রকাশ করার একটা পদ্ধতি, সেটা শিল্পরূপে প্রকাশ করা, সেটা আবার দীর্ঘ আলোচনা হয়ে যাবে। ঠিক, সেই আলোচনা নাইবা গেলাম। আচ্ছা, আমি পড়ে দেখেছি আপনার বায়োগ্রাফিতে, আপনার মোট কবিতার বই 7টি, মৌলিক কাব্যগ্রন্থ। তো এই প্রথম কবিতার বই যখন প্রকাশ হয়, সেই সময়ের কোনো স্মৃতি বা উদ্দীপনা, আগ্রহ, কৌতূহল, উত্তেজনা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। আমার প্রথম কবিতার বই বের হয় বিপন্ন বসবাস 1995 সালে, এবং আমার মনে আছে যে আমি প্রকাশক বলেছিল যে কত কপি ছাপবো, আমি বললাম যে 1000 ছাপে। তো সে খুব অবাক হয়ে গেছিল, কি বলেন, আপনার সবে মাত্র এই প্রথম বই বেরোচ্ছে, আপনার 1000 বই আমি কেন ছাপবো, 200 ছাপার কথা চিন্তা করে। আমি বললাম না, 1000 ছাপেন, যদি আপনার বিক্রি না হয় সব বই আমি কিনে নিব। আচ্ছা আচ্ছা। এবং অবাক কাণ্ড যে আমার ওই মেলায় সে 850 কপি বই ছাপছে, এবং মেলা শেষে আমি তার কাছে 50টা বই কিনতে চেয়েছিলাম, আমাকে দিতে পারিনি। সব বই মেলায় বিক্রি হয়ে গেছে। এর মূলত কিছু কারণ ছিল। আচ্ছা, কারণটা হচ্ছে তখন 1995 সালে কবিতার পাঠকটা একটু বেশি ছিল, এটা বলতে হবে, পাঠক বেশি ছিল। আর তাছাড়া আমি তখন একটা দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। আচ্ছা, পত্রিকাটা কি? দৈনিক আলামিন। আচ্ছা আচ্ছা। হয়তো এখন অপরিচিত, একেবারেই অপরিচিত, কিন্তু তখন খুব ভালোভাবে পত্রিকাটা বের হতো এবং সার্কুলেশন খুব ভালো ছিল, প্রত্যেকটা উপজেলায় এই পত্রিকাটা যেত। যার কারণে এইখানে এই সাহিত্য পাতা, ছোটদের পাতা এবং অর্থনীতির পাতা, এই 3টা পাতা আমি দেখতাম মূলত। এখানে দেখা যেত যে মফস্বলের কবি বা শিশু সাহিত্যিকদের
আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করতেন। গুরুত্ব দিতাম এবং তাদেরটাই বেশি ছাপতাম। আচ্ছা আচ্ছা। এই কারণে হয়তোবা আপনার এই কারণে আমার বইটা শুভাকাঙ্ক্ষী বেশি ছিল, প্লাস হচ্ছে যে আপনার পাঠকও বলা যায় বেশি ছিল, তারা এটা আমার ধারণা, ভালোবেসে এটা গ্রহণ করেছে। এটা আমার ধারণা। হ্যাঁ। এখন মানে হচ্ছে যে ওই বই প্রকাশের পরে আপনার কি মনে হয়েছে যে মানে ওইটা আপনাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে? অবশ্যই। আমার পরের বছর আবার আরেকটা বই বের হয়, আগুন রঙের ডানা। এই আগুন রঙের ডানাটাই একটা নতুন ধরনের নাম, আগুন রঙের ডানা। হ্যাঁ। তো এইটাও ভালো বিক্রি হয়েছে, ভালো বিক্রি হয়েছে। এবং তারপরে একটু বিরতি ছিল, 1999 সালে বেরোলো তবু তুমি দাঁড়িয়ে অনর। তারপরে আরেকটু বিরতি, তারপর 2004 সালে বের হলো মানব যাত্রা। এই মানব যাত্রাটাই ছিল আমার আসলে, সবাই একটা বলতো যে মানব যাত্রা একটা গ্রন্থ, এটা একটা মানে আমি বলবো একজন কবি। হ্যাঁ হ্যাঁ, একজন কবি তো আসলে যখন সব কবি ভাগ্য তার একরকম হয় না যে প্রথম কবিতার বইয়েই তিনি তার নিজস্বতাকে জানান দিতে পারেন। অনেকে হয়তো প্রথম বইতে আমরা দেখি, যখন শামসুর রহমানের প্রথম বই বা জীবনানন্দ দাশের প্রথম বই, আল মাহমুদের প্রথম বই, এরকম করে আমরা যে রবীন্দ্রনাথের প্রথম বই ধরি, অর্থাৎ একজন কবি যখন প্রথম বই প্রকাশ হয় সেখানে তার কাছে যদিও এটা উত্তেজনার একটা ব্যাপার থাকে, মানে অতি আবেগের একটা ব্যাপার থাকে, তবুও একটা পর্যায়ে এসে ওই প্রথম বইয়ের যদি 50টা কবিতা থাকে, শেষমেশ কবি নিজেই বলেন যে না, ওখানে মনে হয় খুঁজলে হয়তো 5টা কবিতা আছে, বাকিগুলো তো ওই সময় আসলে লিখেছি, ছেপেছি ঠিকই, কিন্তু কবিতা এখন নিজেরই মনে হয় যে না, এটা আসলে আমি সন্তুষ্ট না। আপনার কি মনে হয় প্রথম বইয়ের কবিতা বিষয়ে? এটা আমি ওইরকম, আমি নিজে থেকে ওইরকম মনে করি না। আমি মনে করি সেই সময় প্রেক্ষাপটে, যদিও আমি এখন ওই পুরনো কবিতা বলে যখন পড়ি তখন মনে হয় যে এত কঠিন করে কেন লিখেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শুধু এইটুকু মনে হয়, অন্য কিছু না। যে এটা আবার ওই মানব যাত্রা এসে অন্য ক্যাটাগরি। আমার প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা বই হচ্ছে একটু ভিন্ন রূপ, অর্থাৎ এর আঙ্গিকগত, এর বিষয়গত, তারপরে অন্যান্য বিষয়ে একটু পৃথক, সবসময় পৃথক। এটা আমি চেষ্টা করি। এবারের যে বই বের হয়েছে আমার বিষণ্ণ পোর্ট্রেট, এটা একদম সম্পূর্ণ আলাদা। এটা আপনার সপ্তম কাব্যগ্রন্থ? এটা সপ্তম। বিষণ্ণ পোর্ট্রেট। বিষণ্ণ পোর্ট্রেট। আচ্ছা, আপনাকে আমি যদি বলি যে আপনার যে 7টা বই প্রকাশ হলো, কবিতার বিষয় হিসেবে আপনি আসলে কি কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন? মূলত আমি প্রাধান্য দেই সবসময় আমার সমাজের অসঙ্গতি থেকে যে অনুভূতিটার সৃষ্টি হয়, সেই অনুভূতিটা আমি একটু প্রতীকীভাবে আমি প্রকাশ করি। অনেকে বলে যে আমি প্রেমের কবিতা লিখতে পারি না। প্রেমের কবিতার সংখ্যা আমার এই 7টি বই থেকে বাছাই করলে 10টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মানে পিওর নারী পুরুষের প্রেম। হ্যাঁ, এই প্রেমটা। কিন্তু দেশপ্রেম আছে, সমাজ প্রেম, মানুষের প্রেম, এগুলো প্রচুর কবিতা আছে। কিন্তু ওই যে প্রেম যে অর্থে আমরা বুঝে থাকি, ওই রকম প্রেম কবিতা আমার খুব কম। আচ্ছা, আপনি বলছিলেন যে মানব যাত্রাকে কেন আপনার কাছে অনেক বেশি পরিপক্ক বা মানে মনে হচ্ছে যে না, একটা সেরা কাজ, বা এবং আপনার অগ্রজ যারা কবি সাহিত্যিক আছেন তাদের মূল্যায়নটা কেমন পেয়েছেন আপনি? এই যে মানব যাত্রাটার নামটাই হচ্ছে এরকম একটা বিষয় যে মানুষের যাত্রা, অর্থাৎ মানুষের কোন দিকে যাত্রা। এটা হতে পারে সভ্যতার দিকে যাত্রা, এটা হতে পারে শবদেহ, মানুষের মৃত্যু, সেই যাত্রা হতে পারে, মানুষের উন্নয়নের যাত্রা হতে পারে। এই ধরনের বিভিন্ন একটা বহুমাত্রিক একটা অর্থ মানব যাত্রার সঙ্গে, যেটা ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয় জানি না। এটা যদিও আমার এই গ্রন্থটা ইংরেজি অনুবাদ আমার amazon.com থেকে বেরিয়েছে হিউম্যান রেস নামে। আচ্ছা আচ্ছা, হিউম্যান রেস। এবং এটা আবার বাংলাদেশে এটা বাইলিঙ্গুয়াল, বাংলা ইংরেজি দুটি একসঙ্গে হয়েছে। সেটার নাম ছিল আবার ইনওয়ার্ড জার্নি। তো এটা অনুবাদ অবশ্য করেছে আমাদের বিশিষ্ট 90 দশকের কবি ও প্রাবন্ধিক হামিদ রায়হান। আচ্ছা আচ্ছা, হামিদ রায়হান এটার অনুবাদ করেছেন এবং অনুবাদটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার কবিতা প্রসঙ্গে মানে আপনার অগ্রজ কোনো কবি বা মনে পড়ে যে আপনাকে অনুপ্রাণিত করেছেন, মন্তব্য করেছেন, লিখেছেন আপনাকে নিয়ে বা বলেছেন? আমি বিশেষ করে 90-এর দশকে
হ্যাঁ, আমি 3 জন কবির কথা বলতে পারি হুম, যে কবিতায় আমাকে ছায়া দিয়েছে কবি নাসির আহমেদ, এক কথায় বলতে গেলে। হ্যাঁ, আর আর 2 জনের কাছে আমি খুব ঋণী। একজন হচ্ছে আবিদ আনোয়ার, যিনি আমাকে মেলায় একসঙ্গে হেঁটে 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 আমাকে কবিতার বিভিন্ন বিষয়গুলো ধরে ধরে দেখাতেন। আর আরেকজন কবি ডক্টর মাহবুব সাদিক, উনি আমার সঙ্গে মাত্র কবিতা নিয়ে আধা ঘন্টা কথা বলেছিলেন। আমি মনে করি ওই আধা ঘন্টা কবিতার জন্য আমার অনেক গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, হুম, কবিতার সম্পর্কে আরো উপলব্ধি করার। হুম। এই বিষয়টা তো হয়েছে। 3 জনের কথা বলবো, তারপরে তো আরো আছে। আপনার বন্ধু বান্ধব বা সামান্য সিনিয়র এরকম কারা কারা আছে যাদের সাথে আপনি হয় না যে শিল্প আড্ডা যাকে বলে, শিল্প তাড়িত সময় যাচ্ছে? সবচেয়ে তো মজার ব্যাপার হচ্ছে যে আমার আমি একটু বলি, কারণ এই প্রশ্নটা করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আপনি 90 দশকে নির্বাচিত কবিতা সম্পাদনা করেছেন। তো খুব স্বাভাবিকভাবেই এবং ওই সম্পাদিত বই, মানে সেই বইটি অবশ্যই পরবর্তীতে গবেষণার জন্য বা পরবর্তীতে যারা কবিতা নিয়ে কাজ করেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমি মনে করি। তো স্বাভাবিকভাবেই যখন আপনি একটা 90 দশকের সে উন্মাতার সময়ে আপনি 90 দশকের কবিতা বইটি সম্পাদনা করেছেন, স্বাভাবিক কবিদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে, অনেকের সাথে আপনার যোগাযোগ তৈরি হয়েছে, কথা বলেছেন আপনারা কবিতা নিয়ে, তাই না? এই সম্পাদনা গ্রন্থটার বিষয়ে আমি বলি যে যারা অন্তর্ভুক্ত হয়েছে এই সম্পাদনা গ্রন্থে, তারা কিন্তু কেউই জানতো না যে আমি এরকম একটা সম্পাদনা গ্রন্থ করেছি, আচ্ছা, করছি। কেউ জানতো না, কাউকে বলা হয় নাই যে আমি কি করছি। সবার কাছে আমি কবিতা চেয়েছি, বই চেয়েছি, বই কিনেছি, সংগ্রহ করেছি, বাছাই করেছি। এটা আমার প্রায় 3 বছর সময় লেগেছে। তবে এটা ছিল 90 দশকের বাছাই কবিতা, নির্বাচিত বাংলা কবিতা 90-এর দশক, অর্থাৎ সকলেই নয়। আচ্ছা, বাংলাদেশের 40 জন, যে 40 জন সেই সময়ে অর্থাৎ 1999 সালে যাকে মনে হয়েছে সে প্রতিষ্ঠিত হয়েছে কবিতার ক্ষেত্রে, নতুন তরুণ কবিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম 40 জন নিয়েছি। আর পশ্চিমবঙ্গ থেকে নিয়েছি 30 জন একইভাবে, এবং ত্রিপুরা থেকে নিয়েছি 10 জন। এই হচ্ছে বাংলা, এই জন্য নির্বাচিত বাংলা কবিতা 90 দশক, বাংলাদেশের কবিতা না, বাংলা কবিতা। আর এখানে অনেকেই আছে, আবার 2-4 জন আছে যাদের কাছে আমি চেয়েছিলাম, আমার কাছে বই না থাকার কারণে তাদের বই চেয়েছিলাম বা কবিতা চেয়েছিলাম কোনো না কোনোভাবে, যে আমি একটা কাজ করছি, কবিতা দেন, বাছাই করে আমাকে 30টা কবিতা দেন। কিন্তু এরকম 2-3 জন আছে, তারা আমাকে দেয়নি। আচ্ছা, তো এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি কাউকে জানাননি, জানালে হয়তো ওইটা অন্যরকম হতো, কিন্তু এখন যেটা হয়েছে এটাও অন্যরকম, কারণ একজন সম্পাদক হিসাবে আপনার এই টেকনিকটা কিন্তু খুব ভালো। কারণ যদি বেশি জানান দিতেন হয়তো অকবি বা অনেক মানে সম্পর্ক রক্ষার্থে অনেকের কবিতা ঢুকতো এখানে। এটা একটা চমৎকার ব্যাপার। এইভাবে করার ফলে আমার কিছু সমস্যা হয়ে গেছে। বইটা যখন বেরোলো তখন ভীষণ সমস্যা হয়ে গেছে, যাদের কবিতা আমি নিতে পারিনি বিভিন্ন বিবেচনায়। এমনও অনেকে আছেন যারা 99 সালে কবি হিসেবে প্রতিষ্ঠাই পায় নাই, হয়তো 2-3 বছর যাবৎ কবিতা লেখা শুরু করেছেন মাত্র, কিন্তু তারাও যখন পরে এসে দেখে যে তারা নাই, খুব মনক্ষুণ্ণ। এবং এর জন্য আমার মনে হয় সারা জীবন আমার এটা বয়ে বেড়াতে হবে, আমি ভেঙে বলবো না। আচ্ছা, আপনি তো কবিতার পাশাপাশি প্রচুর গান লিখেছেন এবং গীতিকার হিসাবেও আমি যত জানি যে আপনার সময়ে গীতিকার হিসাবে যদি কয়েকজন মুসলিম গীতিকারের নাম করা হয়, আপনি তাদের মধ্যে অন্যতম। আপনার গান সম্পর্কে যদি বলতেন, আপনার গানের বই সম্পর্কে, গীতি কবিতা সম্পর্কে। এখন বিষয়টা হচ্ছে যে গীতিকার শব্দটায় আমি আসলে বিশ্বাস করি, একদমই তাই। এবং এটা যদি কাউকে সম্বোধন করতে হয়, সে যদি গান লেখে তাহলে তাকে গীতি কবি বলা উচিত, ঠিক। আর গানটাকে বলা উচিত গীতি কবিতা। কারণ এটা গান হয় কখন? গান হয় যখন সুর বসে এবং যন্ত্রানুষঙ্গে গীত হয় কোন শিল্পীর কণ্ঠে, তখন সেটা গান হয়। তার আগে এটা গান নয়, তার আগে এটা কবিতা।
কিসের কবিতা? গানের কবিতা বলা যায়, হ্যাঁ। গীতি কবিতা বা গানের কবিতা। তো আসলে আমি গান তো এই গীতি কবিতা লেখার কোনোই ইচ্ছে আমার কখনো কোনো কালে ছিল না। 2004 সালে আমার একটা ছড়া বেরোলো ভোরের কাগজে। সেই ছড়াটা ছিল এরকম: শিশির ধোয়া মাঠ পেরিয়ে, শঙ্খচিলের ঠোঁট এড়িয়ে, চিরল চিরল সবুজ পাতার ফাঁকে সূর্য আসে দেখতে আমার মাতে। এইরকম। এইটা এক সুরকার শাহিন সর্দার, সে এটাকে সুর বসালো, সুর করে সেটা রেকর্ড করলো এবং সিডি বের করলো। এই গানটাকে রক্ষা করার জন্য, বিশেষ করে শাহিন সর্দারের পিড়াপিড়ির কারণে একরকম অনিচ্ছা সত্ত্বেও আমার এনলিস্টেড হইতেছে বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এই গানটাকে রক্ষা করার জন্য, এই গানটা বাজানোর জন্য। তারপর থেকে আর আমার আসলে পেছনে এইভাবেই শুরু। কখন যে গান লেখা, চাহিদা অনুযায়ী গান লেখা হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে এই যে গানের কবিতা লেখার সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু অনেক, গীতি কবির অভাব নেই, কিন্তু গ্রামার ঠিক করে ব্যাকরণগত ভাবে লেখার মানুষের খুব অভাব। বাংলাদেশে বেতার টেলিভিশনে যারা লিখে, এরকম বড় জোর 30 থেকে 30 জন পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আপনার গীতি কবিতার বই তো 2টি, তাই না? আমার গীতি কবিতার বই দুটি, একটা বাংলাদেশ থেকে বেরিয়েছে আর একটা পশ্চিমবঙ্গ থেকে। কি নাম যেন? বাংলাদেশ থেকে বেরিয়েছে সপ্ত সুরের কাব্যগাথা। এটার মধ্যে একটা প্রবন্ধ আছে যে গান লেখা কিভাবে লিখতে হয়, আমি কি কি নিয়ম কানুন মেনে গান লিখি, এটার একটা নিয়ম কানুন লেখা আছে। 18 পৃষ্ঠার একটা লেখা। আর পশ্চিমবঙ্গ থেকে একটা বেরিয়েছে ছন্দ গাথা গান কবিতা। এটার মধ্যেও 30 পৃষ্ঠার মতো এই প্রবন্ধটা বড় করে দিয়েছি, কারণ এটা যারা গান লিখতে চান তাদের এটা আসলে জানা দরকার। না, খুব ভালো। এটা আমিও হয়তো ইন্টারভিউ পরে ওইটা আপনার কাছ থেকে নেব, আমারও নিজেরই কৌতূহল বোধ হচ্ছে। আপনার যেহেতু গানের কিছু হয় না, যে আমি যেমন একটা জিনিস কি, যে সৈয়দ হকও কিন্তু অনেক গান লিখেছেন। মানে ওই যেটা আপনি বলছেন, কবিতা মূলত কবিতাই লেখেন, গানও কবিতা, গানের কবিতাও কবিতা। সেটাই, যিনি মূলত গান মানে কবি, কিন্তু তার কলমে গীত হয়ে অনেক গান, কবিতা গান হয়ে গেছে। তো মূলত কবির লেখা গানগুলো একটু অন্যরকম। যে আমি এই প্রসঙ্গটা কেন বলি, যেমন সৈয়দ হকের লেখা যে গানগুলো, শামসুর রহমানেরও কিন্তু অনেকগুলো গান আছে লেখা, নিজের চমৎকার দেশের গান আছে, স্মৃতি ঝলমল, এই সবুজ মাছের কাছে আমার অনেক ঋণ আছে, অনেক মানে। তো ওই দিক বিবেচনা আমার কাছে মনে হচ্ছে যে কবিদের মধ্যে যারা গান লেখেন তাদের কাছে আমি একটু বেশি তাদেরকে সমীহ করি, এই অর্থে কবিতা যখন গান হয় এটার আবেদন হয় অন্যরকম। কারণ গানের যে চিরস্থায়ী যে উপমা, রূপক, ব্যঞ্জনা, এটা গতানুগতিক যারা গান লেখেন তাদের থেকে কবিরা আমার কাছে তাদের গানগুলো অন্যরকম মনে হয়। যেমন আমাদের সুবীর নন্দী গিয়েছেন জাহিদুল হক, কবি জাহিদুল হকের অনেকগুলো গান জনপ্রিয় হয়েছে। তো এরকম আপনার কাছে মনে হয়েছে আপনার কয়েকটা গানকে এই মুহূর্তে স্মরণে আসে যে এই গানগুলো বেশ আপনার ভালো লেগেছে, সুরের পরে দু একটা গান মনে পড়ে? এই প্রসঙ্গে বলি যে যদিও আমার জন্য এটা সুখের না, তবে পুরস্কার বলে কথা। আমি কিন্তু এই গীত কবিতা লেখার জন্য পশ্চিমবঙ্গ থেকে আমি সলিল চৌধুরী পুরস্কার পেয়েছি 2022 সালে। আর আমার গান বেশ কিছু, প্রায় 30-40টা গানের মতো সংখ্যায় হবে, 30-40টার মতো, বেশি না। গানগুলো বেশ শ্রোতা গ্রহণ করেছে। তার মধ্যে যদি বলতে হয় যে এগুলোর কথাগুলি একটু ভিন্ন রকম, গতানুগতিক গানের মতো না। যেমন একটা গানের কথা বলি, এই ছোটখাটো গৃহবলয়ের ভিতরের থাকে রসভোগী ওই পিঁপড়ের দল আমাকে যে শুধু ডাকে, তলিয়ে যাচ্ছি আধারের বুকে, এইরকম আর কি। এখন আমার সামনে নাই, সামনে থাকলে হয়তো আমি ভালো করে বলতে পারতাম। এইটার জন্য ওই শিল্পী একটা অ্যাওয়ার্ডও পেয়েছে গানটা গাওয়ার জন্য। এবং গানের সুরটা একটা অসম্ভব, কথাটাই তো আমাকে আসলে নাড়িয়ে দিচ্ছে। যেমন আরেকটা গান খুব ভালোভাবে গ্রহণ করেছে মানুষ, সেটা হচ্ছে স্বপ্নেরা হেঁটে হেঁটে বাড়ি ফিরে যায়, ভয়গুলো শুধু শুধু ঘরে থেকে যায়,
আমার আসলে আমার লেখা আমার মনে থাকে না। না, মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আমার নিজের কবিতাই নিজের মুখস্থ হয় না, এবং এটা সবাই পক্ষে সম্ভব না। তো আসলে অনেকক্ষণ আড্ডা দিতে পারি। আপনার আরো আমি জেনেছি যে উপন্যাস আপনি লিখেছেন। ওই তো বললাম, প্রথমে বললাম একটা মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস সুজনের 71। হ্যাঁ, আর 22 সালে একটা উপন্যাস বেরিয়েছে। এটা উপন্যাস লেখার পেছনে আমার মূল কারণটা হচ্ছে আমার একটা ধারাবাহিক নাটক ছিল। ধারাবাহিক নাটকটাকে আমি উপন্যাসে নিয়ে এসেছি নীলবাড়ির দীর্ঘশ্বাস নামে। আমার নাটকটা ছিল নীলবাড়ি নামে। আচ্ছা। তো এটা উপন্যাস হিসেবে আমি লিখিত রূপ করে এটা বের করতে দিই আলোকায়ন প্রকাশনকে। হলো নীলবাড়ির দীর্ঘশ্বাস। তবে আরেকটা ধারাবাহিক নাটক আছে আমার, যেটা চ্যানেল আইতে প্রচারিত হয়েছে 2011 সালে, অল আউট। আমি চিন্তা করছি ওইটাকে উপন্যাসের রূপ দিব কিনা, কারণ নাটকের বই আমার না, নাটকের বই পাঠকের কাছে যায় না। নাটকটা মঞ্চায়ন হবে অথবা রেকর্ড হয়ে। টেলিভিশনের নাটক তো আসলে ওইভাবে আসে না, টেলিভিশনে তো ক্যামেরার কাজটা বেশি, রাইট। মঞ্চে হলো ইয়ের কাজটা বেশি, মানে ডায়লগের মধ্য দিয়ে পরিবেশটা ফুটিয়ে তুলতে হয়। আপনার মানে গবেষণা একটা জীবনী গ্রন্থ আছে, তাই না? জানি গবেষণা জীবনী গ্রন্থটা হলো সর্দার আলাউদ্দিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন বিখ্যাত শিল্পী, যিনি 1972 সালে 31 বছর বয়সে মারা যায়। এই বয়সে সে অনেক কাজ করেছে, অনেক মূলত গান গেয়েছেন, গানও লিখেছেন কিছু কিছু, এবং সুরকার ছিলেন। দুটো চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছেন। তার জীবনী গ্রন্থটা আমি লিখেছি এবং সেটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছে 2023 সালে। আচ্ছা, আপনার সৃষ্টি নিয়ে তো অনেক কথা হলো, এবার অন্য দুই একটা কথা আসলে জানি। আপনার এই যে লেখালেখি, আপনি তো কর্মসূত্রে বেতারে ছিলেন দীর্ঘদিন। বেতারের অভিজ্ঞতা বা কর্মস্থলের যে স্মৃতি, বেতারে আসলে বলার মতো তেমন কোনো স্মৃতি লেখার ক্ষেত্রে হয় না যে প্রফেশনটাও অনেক সময় মানে সমর্থন। প্রফেশনটা এমন ঘটনাটা আমি বলি, প্রফেশনের সঙ্গে আমার লেখালেখির একটা সম্পর্ক এবং দ্বন্দ্ব। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমার 2004 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমার কোনো প্রকাশনা নেই, শুধু চাকরির কারণে একদম, এবং গুরুত্বপূর্ণ জায়গায় থেকে চাকরিটা করার কারণে আমার এই লেখালেখির কাজটা একদম বন্ধ। লেখালেখি করেছি, নাটক লিখেছি, গান লিখেছি, তারপর কিছু কিছু লিখে এগিয়ে রেখেছি। পরে আমার 22 সালে যেমন 4টা বই বেরোলো, 23 সালে 3টা বেরোলো, 24 সালে 4টা বেরোলো। এইভাবে মানে আগের কিছু কিছু লেখাগুলি এগুলো একসঙ্গে বেরোচ্ছে আর কি, 2টা 4টা 5টা করে বেরোচ্ছে। তবে আমার দীর্ঘ একটা বিরতি ছিল, প্রায় 16 বছরের একটা বিরতি ছিল। আচ্ছা, আপনার পরিবারের সমর্থন কেমন পেয়েছেন লেখালেখির ক্ষেত্রে? আমার পরিবারের কোনো বাধা নেই, সম্পূর্ণ বাধাহীন আমি। আমার পরিবারের থেকে কোনো বাধা ছিল না এবং এখনো নাই। মানে তারা কি ভালোবাসে যে আপনি লেখেন? তারা কি? আমার কাছে সেরকম কিছু মনে হয় না। আমার কাছে শুধু মনে হয় যে এই লোকটা আকাম করছে, আকাম করুক, ঘরে তো থাকে। আমার কাছে এরকম মনে হয়। এটা খুব মজার, কারণ লেখক যিনি, তার এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তার পরিবার পরিচর্যা। কারণ অন্যরা হচ্ছে যে গতানুগতিক জীবন, স্বাভাবিক মানে যে জীবন যাপন করে, এগুলো লেখক তো আসলে সেরকম বৈষয়িক ভাবে চিন্তা করে না। তো ফলে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে তিনি অনেক সময় নানা ধরনের সংকটের মুখোমুখি হন। তো আপনার সন্তান কয়জন বা তারা কি করছেন? আমার এক মেয়ে। আচ্ছা আচ্ছা, সে এখন অস্ট্রেলিয়ায় থাকে, এই দেশে থাকে না। বাবার লেখালেখি এইসব বিষয়ে সন্তানের, মেয়ের কোনো কখনো কি প্রশংসা পেয়েছেন বা মেয়ের কোনো অনুভূতি যে বাবা? না, অনুভূতি স্বাভাবিক অনুভূতি, তবে বিরূপ প্রতিক্রিয়া নেই। না,
বরং প্রাউড ফিল করেন? প্রাউড ফিল তো অবশ্যই করে। সন্তর ভাই, অনেকক্ষণ, আপনি জানেন আমরা প্রায় 30 মিনিট কথা বলে ফেলছি। সর্বনাশ। হ্যাঁ, আমি টাইম দেখলাম যে 30 মিনিট। আসলে বললে তো এক জীবনে অনেক কথাই থাকে, এবং আমার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রত্যেকটা বই নিয়েও কিন্তু কথা বলা যায়, এবং ভিতরে ঢুকে অনেকগুলো কবিতা নিয়েও আমরা কথা বলতে পারি, উপন্যাসের যে কন্টেস্ট আছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু আসলে এটা তো সম্ভব না, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। যাই হোক, আজকে এই যে আড্ডাটা দিলাম, এটা আসলে ইন্টারভিউ না, কিছুই না। আমার কাছে মনে হয়েছে যে দেখা করতে আসলাম, থাকুক না এই যে আড্ডাগুলো ইথারে ভাসবে কেন, থাকুক না, ধরা থাকুক। আমিও ফারুক সুমন, আপনি সুমন সর্দার, আপনি সর্দার, আমার অগ্রজ। হ্যাঁ, আমার অগ্রজ। তো এই যে অগ্রজ অনুজের এই যে একটু সময়, আমার নিজেরই মনে হলো যে রেকর্ড থাকুক। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আমিও তো মানে অপ্রত্যাশিত একদম। আমি আসছি মূলত প্রস্তুতহীন, অপ্রত্যাশিত এরকম একটা মোবাইলে রেকর্ড করে ফেলা। একদমই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালো থাকবেন।